আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের রক্ত পিপাসা তৃতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 5। ফানির সারফেস শুয়ে আছে হোভারক্রাফট, অথচ স্পর্শের কোনো অনুভূতি নেই। বোতে বসে শামীম লক্ষ্য করল ফানি আগের মতোই স্বচ্ছ, তবে হালকা নীল থেকে হালকা সবুজ হয়ে গেছে। তলার পাথরগুলোকে মনে হলো ছড়িয়ে থাকা অলংকার, রং বেরঙের ঝাঁক ঝাঁক মাছও দেখতে পেল। ছবি তুলছে সে, নদীর সামনে কি আছে রিপোর্ট করছে রানাকে। রানা হোভারক্রাফট চালাচ্ছে, সেই সঙ্গে বউখিলের জন্য ডাটা রেকর্ড করছে কম্পিউটারে। প্রথম 8 কিলোমিটার নির্বিঘ্নে ভালোই এগুলো ওরা। কোথাও কোথাও নদীটাকে তলাবিহীন মনে হলো। একের পর এক অনেকগুলো গ্যালারিকে পাশ কাটালো। খাদের দুপাশে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। খাদের সিলিং কোথাও 100 ফুট অর্থাৎ প্রায় 30 মিটার উঁচু, আবার কোথাও এত নিচু যে কোনো রকমে পার হলো হোভারক্রাফট। কয়েকটা অগভীর জলপ্রপাত পড়ল সামনে, তবে ফেরিয়ে আসতে অসুবিধা হলো না। একসময় সরু একটা চ্যানেলে পড়ল হোভারক্রাফট। বোল্ডারের মাঝখান দিয়ে পথ করে নিতে হলো। তারপর প্রকাণ্ড এক গ্যালারির ভেতর দিয়ে এগুলো ওরা। লম্বায় সেটা 2 মাইলের কম নয়। অদ্ভুত আকৃতির ক্রিস্টালে ঠাসা এয়ারক্রাফট লাইটের আলোয় ঝকমক করছে। বার দুয়েক সিলিং নেমে এসে পানির সারফেস স্পর্শ করায় ডুবে গেল প্যাসেজ। রুটিন অনুসরণ করতে হলো ওদের। ওয়ান্ডার ব্যাগ থেকে বাতাস বের করলো যতক্ষণ না সেটা নিউট্রাল ব্যায়ান্সি পায়। আবার এয়ার ট্যাঙ্ক থেকে বাতাস নিতে হলো ওদেরকে। স্রোতের সঙ্গে ভেসে চলল ডোবা প্যাসেজের ভেতর দিয়ে। চ্যাপ্টা হয়ে থাকা হোভারক্রাফট আর ওটার আনুষঙ্গিক ইকুইপমেন্টগুলো টেনে নিয়ে এলো। তারপর একসময় খোলা খাদে বেরিয়ে এসে আবার বাতাস ভরতে হলো তাতে। নিঃশব্দে কাজ করলো ওরা। কেউ কোনো অভিযোগ করছে না। দুজনেই জানে পথটা নিষ্কণ্টক হবে না। একঘেয়েমি দূর করার জন্যে গ্যালারিগুলোর নাম দিতে শুরু করলো ওরা। ফান হাউস, ওয়াক্স মিউজিয়াম, শামিমস জিমনেশিয়াম ইত্যাদি। আর নদীটার নাম দিল গঙ্গা। শামীমের খুব ইচ্ছে হলো একটা বাঁধের মতো কিছু দেখতে পায়, তাহলে সেটার নাম দেওয়া যাবে ফারাক্কা। তবে তার আশা পূরণ হলো না। রানা মন্তব্য করল, এ ধরনের বাঁধ ক্ষতিকর, প্রকৃতি অনুমোদন করে না। দ্বিতীয়বার ডোবা প্যাসেজ পেরিয়ে এসে হোভারক্রাফট ফোলালো ওরা। রানা লক্ষ্য করল স্রোতের গতি 2 নট বেড়ে গেছে। নদীর মাঝে আগের চেয়ে অনেক ঢালুভাবে নিচের দিকে নেমে গেছে। দ্রুত গতি নর্দমার পানিতে পড়া পাতার মতো ছুটছে ওদের হোভারক্রাফট। জানে না সামনে কি অপেক্ষা করছে। হোভারক্রাফটের গতি বাড়ছে তো বাড়ছেই। তারপর হঠাৎ পানির বিপুল এক আলোড়নের মধ্যে জাপ দিল সেটা। পান্না সবুজ পানি ফুটছে এখানে। সাদা ফেনার ভেতর মাথা ছাড়া দিয়ে রয়েছে অসংখ্য বোল্ডার। বোল্ডারে ধাক্কা খেয়ে পিছনের প্রান্তে বর দিয়ে খাড়া হতে চাইছে হোভারক্রাফট, তবে প্রতিবারই আবার সামনের দিকে লাফ দিয়ে বিপদ কাটাচ্ছে। এইভাবেই বাঘ গুলল ওরা। বোটটাকে সিধে রাখার জন্য উন্মাদের মতো লড়ল রানা। আড়াআড়ি ভঙ্গিতে যদি কোনো পাথরের সঙ্গে ধাক্কা খায় হোভারক্রাফট, বেঁচে থাকার কোনো আশা নেই। ইমার্জেন্সি বইটা আঁকড়ে ধরে যতটা সম্ভব ওকে সাহায্য করছে শামীম। আর একটা বাঘ গোড়ার সময় বোল্ডারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ল্যান্ডিং লাইটগুলো খসে পড়ল পানিতে। আলো পাচ্ছে এখন শুধু ওদের হার্ড হ্যাট থেকে। পানির বিপুল আলোড়ন থেকে মুক্তি পেল ওরা যেন এক যুগ পর। ধীরে ধীরে থ্রটল পিছিয়ে আনলো রানা। কন্ট্রোল বার দুটো ধরল। পানির আলোড়ন না থাকলেও স্রোতের তীব্রতা বেড়ে গেছে আরো। সামনের অন্ধকারে তাকিয়ে রয়েছে শামীম। কি আশা করছে কে জানে।
হঠাৎ তার চোখে পড়ল নদীটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। রানাকে সাবধান করল সে। আমরা একটা মাথায় পৌঁছেছি। পাল্টা চিৎকার করে রানা জানতে চাইল, মূল ধারা কোনটা? বাম দিকেরটা বড় মনে হচ্ছে। নদীটাকে দুভাগ করেছে এক সারি বোল্ডার। তীব্র গতিতে ছুটন্ত হোভারক্রাফটের সঙ্গে একটুর জন্য ধাক্কা লাগলো না। পানি এখানে আবার ফুটছে টকবক করে। ওদের বাহনের বউ সেই ফুটন্ত পানিতে ডুবে যাচ্ছে বারবার। ঘন ঘন জাকি খাচ্ছে ওরা। এক সময় রানার মনে হলো শামীমকে হারিয়ে ফেলেছে ও। ওর বুক ছ্যাদ করে উঠল। তারপর হোভারক্রাফট থেকে নেমে যেতে শুরু করলো পানি। দেখা গেল আগের জায়গাতেই বসে আছে শামীম। চোখাচোখি হতে এই বিপদের মধ্যেও হাসলো সে। তারপর ইঙ্গিতে নিজের কানটা দেখালো রানাকে। বুঝতে পারল রানা নদীর গর্জন ধীরে ধীরে কমছে। এখন আবার কন্ট্রোলের নির্দেশে সাড়া দিচ্ছে হোভারক্রাফট, তবে আড়ষ্ট ভঙ্গিতে, কারণ এখনও সেটা পানিতে ভরে আছে অর্ধেক। রানা চিৎকার করল, পানি সেচো। বোটের ডিজাইনাররা সম্ভাব্য সব সমস্যার কথাই মনে রেখেছিল। ছোট একটা পাম্পে লিভার ঢোকালো শামীম। বারবার সেটা আগু পিছু করলো। একটা পাইপ থেকে বেরিয়ে বোটের বাইরে পড়তে শুরু করলো পানি। কিনারা থেকে ঝুঁকে নিচের দিকে তাকালো রানা। তলায় প্রচুর পাথর ছড়িয়ে রয়েছে, তবে পানির উপর মাথাচাড়া দেয়নি একটাও। হঠাৎ রানা লক্ষ্য করল পানি সেচা বদ্ধ করে কি যেন শোনার চেষ্টা করছে শামীম। তারপর রানাও শুনতে পেল নিকোষ কালো ভাটির দিক থেকে গুরু গম্ভীর একটা গর্জন ভেসে আসছে। সঙ্গে সঙ্গে নায়াগ্রা থেকে পতনের কল্পনাটা ফিরে এলো রানার মনে। অন্তরাত্মা কেঁপে উঠল ওর। না জানি কি আছে সামনে। এ বিপুল জলরাশি পতনের শব্দ, কোনো সন্দেহ নেই। তোমার বয়ান্সি কম্পেনসেটরের ইনপ্লেটর। গর্জনকে ছাপিয়ে উঠল রানার গলা। পানির স্রোত এখন 20 নট। তীর বেগে ছুটে চলেছে হোভারক্রাফট। কয়েক মিলিয়ন লিটার তীব্র গতি পানি ওদেরকে সবেগে টেনে নিচ্ছে কে জানে কিসের ভেতর। সামনে একটা বাঁক দেখলো ওরা। সেটা ঘুরতেই পানির কণা আর কুয়াশা গ্রাস করলো ওদেরকে। গর্জনটা হয়ে উঠল কান ফাটানো। রানার মনে কোনো ভয় নেই, নেই কোনো অসহায় ভাব বা হতাশা। রানা শুধু অদ্ভুত এক ধরনের অসারতা অনুভব করছে, যেন ওর বুদ্ধিভিত্তিক চিন্তাশক্তি কেড়ে নেওয়া হয়েছে। মনে হলো এমন এক দুঃস্বপ্নের ভেতর ঢুকছে যেখানে কোনো কিছুরই আকৃতি বা আদল নেই। একটা ঘোরের ভেতর উপলব্ধি করলো লাভ দেওয়ার আগে এক মুহূর্তের জন্য শূন্যে ঝুলে থাকলো হোভারক্রাফট। পতনটা অনুভব করা গেল না, বরং মনে হলো মেঘের ভেতর উঠছে ওরা। তারপর হাত থেকে ছুটে গেল কন্ট্রোল বার দুটো। হোভারক্রাফট থেকে ছিটকে পড়লো রানা। মনে হলো শামীমের চিৎকার ঢুকলো কানে, কিন্তু জলপ্রপাতের গর্জনে কথাগুলো বোঝা গেল না। গাঢ় অন্ধকারের ভেতর পতনটা যেন অনন্তকাল ধরে চলছে। আর তারপরই ঘটল সংঘর্ষ। জলপ্রপাতের মাঝখানে গভীর একটা ফুলে উল্কার মতো পড়ল রানা। ফুসফুস থেকে সমস্ত বাতাস বেরিয়ে এলো। প্রথমে ওর মনে হলো পাথরে পড়ে রক্তাক্ত ছাতু হয়ে গেছে শরীরটা। তারপর চারপাশে পানির চাপ অনুভব করে স্বস্তি বোধ করলো। দম আটকে রেখে সারফেসের নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল রানা। সঙ্গে ফোলানো বয়ান্সি কম্পেনসেটর থাকায় পানির উপর মাথা তুলতে সময় নিল না। সঙ্গে সঙ্গে তীব্র স্রোত টেনে নিল ওকে। এক বোল্ডার থেকে আরেক বোল্ডারের ধাক্কা খেতে খেতে ছুটছে শরীরটা। সংঘর্ষে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওয়েটস্যুট। ছুলে নিচ্ছে হাত ও পায়ের চামড়া। বুকে আঘাত লাগলো। মনে হলো বন্ধ হয়ে যাবে হৃৎপিণ্ড। তারপর ধাক্কা খেলো মাথায়, তবে হার্ড হ্যাট থাকায় খুলির কোনো ক্ষতি হলো না। অবিশ্বাস্য ব্যাপার, ওর বয়ান্সি কম্পেনসেটর এখনো ফুলে আছে। প্রায় অচেতনই বলা যায়। স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে রানা। হার্ড হ্যাটের একটা আলো ভেঙে গেছে, অপরটা থেকে অস্পষ্ট লালচে আলো বেরোচ্ছে।
পায়ের নিচে পাথরের স্পর্শ পেয়ে সারা শরীরে পরম স্বস্তি অনুভব করলো। মুখ তুলে তাকাতে দেখলো তীরের কাছাকাছি ছোট্ট একটা খোলা জায়গায় সরে এসেছে। এদিকে স্রোত নেই। সাঁতার কেটে আরো একটু ভেতরে চলে এলো। তারপর পিচ্ছিল পাথরে পা দিয়ে শুকনো শেল্পে উঠে পড়ল। একটা কবজিতে এত ব্যথা অনুভব করলো, ওখানে যেন আগুন ধরে গেছে। সম্ভবত জলপ্রপাত থেকে খসে পড়ার সময় কবজিটার হাড় ভেঙে গেছে। শুধু ওটা নয়, বাম দিকের পাঁজরের কয়েকটা হাড়ও বোধহয় ভেঙেছে। জলপ্রপাতের গম্ভীর গর্জন এখন মনে হচ্ছে অনেক দূরে। ধীরে ধীরে চিন্তা শক্তি ফিরে আসছে। ভাবলো সে কোথায়, স্রোত তাকে কত দূর টেনে এনেছে। হঠাৎ শামীমের কথা মনে পড়ল। কিছু না ভেবেই চিৎকার করে ডাকলো তাকে। মনে ভয় হয়তো কোনোদিনই আর তার সাড়া পাবে না। এদিকে, আমি এদিকে। আওয়াজটা অস্পষ্ট, অথচ রানার মনে হলো শামীম কথা বলছে লাউড স্পিকার থেকে। টলতে টলতে দাঁড়ালো ও। শব্দের উৎস বোঝার চেষ্টা করছে। আবার বলো। তোমার কাছ থেকে মাত্র 6 মিটার উজানে আমি, বলল শামীম। আমাকে তুমি দেখতে পাচ্ছ না? যেন লাল একটা কুয়াশা দৃষ্টি পথে বাধা হয়ে রয়েছে। চোখ দুটো রগড়ে আবার তাকালো রানা। উপলব্ধি করলো লাল কুয়াশা আসলে ওর কপালের ক্ষত থেকে গড়িয়ে চোখে নেমে আসা রক্ত। এতক্ষণে শামীমকে পরিষ্কার দেখতে পেল ও। সামান্য দূরে চিত হয়ে শুয়ে রয়েছে, শরীরের অর্ধেকটা পানিতে। টলতে টলতে বন্ধুর দিকে এগোলো রানা। ব্যথা কমাবার ব্যর্থ চেষ্টায় খামচে ধরে আছে বুক। শামীমের পাশে হাঁটু গেড়ে বসলো। তোমাকে দেখে যে আনন্দ পাচ্ছি, এরকম আনন্দ শেষ কবে পেয়েছি বলতে পারবো না। আমি ভেবেছিলাম হোভারক্রাফট তো গেছেই, আমাকে ফেলে তুমিও পালিয়েছ। আমাদের বিশ্বস্ত বোটের যেটুকু অবশিষ্ট আছে ভেসে গেছে বাটির দিকে। তোমার আঘাত কি গুরুতর? জিজ্ঞেস করল রানা। অভয় দিয়ে হাসলো হামিম। অভয় দিয়ে হাসলো শামীম। একটা হাত তুলে আঙ্গুলগুলো নাড়াচাড়া করলো। এখনো আমি হারমোনিয়াম বাজাতে পারবো। হারমোনিয়াম? হোয়াট? ও জিনিস জীবনে কখনো তুমি ছুঁয়ে দেখোনি। পর মুহূর্তে রানার চেহারায় উদ্বেগ ফুটে উঠল। কোথায়? পিঠে? শামীম খুব দুর্বল। ধীরে ধীরে মাথা নাড়ল। ওয়ান্ডার উইং এর সঙ্গে ছিলাম। ইকুইপমেন্ট আটকানো লাইনের সঙ্গে পা জড়িয়ে গিয়েছিল। সেই অবস্থায় ফলস থেকে নিচে পড়ি। তারপর ওটা চলে গেছে একদিকে, আমি আরেক দিকে। হাঁটুর নিচে বোধহয় দুটো পাই ভেঙে গেছে না। সম্পূর্ণ শান্ত সে, যেন এক জোড়া ফাটা টায়ারের বর্ণনা দিচ্ছে। আলতোভাবে বন্ধুর পা দুটো স্পর্শ করল রানা। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে শামীম। তোমার ভাগ্য ভালো, বলল ও। ফেটে গেছে, ভাঙেনি। রানার উপর চোখ বোলালো শামীম। দেখে মনে হচ্ছে ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে এসেছো। সামান্য কেটে ছিঁড়ে গেছে, মিথ্যে কথা বলল রানা। তাহলে কথা বলার সময় হিসিস করছো কেন? যেন দাঁতে দাঁত চেপে আছো। জবাব না দিয়ে বাহুতে আটকানো কম্পিউটারের বোতামে চাপ দিল রানা। তারপর লক্ষ্য করলো সেটা ভেঙে গেছে। স্ট্র্যাপ খুলে নদীতে ফেলে দিল সেটা। বুখিল সাহেব, কোনো ডাটাই পাবেন না। আমিও ক্যামেরাটা হারিয়েছি। কপাল মন্দ, এ পথে শিগগির কেউ আসছে না। কোনো ধারণা করতে পারো ট্রেজার চেম্বার আর কত দূরে? কি জানি, 2 কিলোমিটারের মতো হতে পারে। রানার দিকে তাকালো শামীম। এখান থেকে একা যেতে হবে তোমাকে। পাগল নাকি? আমি শুধুই একটা বোঝা হয়ে থাকবো? এখন আর হাসছে না শামীম। আমার কথা ভুলে যাও। যেভাবে হোক ট্রেজার চেম্বারে পৌঁছতে হবে তোমাকে। রেড ক্লিফ আর লরেলির কথা মনে আছে? তুমি ওদের একমাত্র ভরসা। তাছাড়া এত ঝুঁকি নেওয়া কিসের জন্য? আর্টিফ্যাক্ট না পাই
তার বিনিময়ে আমরা টাকা পাবো, তাই না? এখানে আমার যদি মরণ হয় তবু তাতে দুঃখ নেই, না। এই মুহূর্তে কথাগুলো বোধহয় বলা যায়। বড় দুর্ভাগা এক দেশে জন্মেছি ভাই। লাখ লাখ মানুষ খেতে পায় না, চিকিৎসা পায় না, পরনের কাপড় পায় না। আমরা যদি প্রাণ দিয়ে কিছু টাকার ব্যবস্থা করতে পারি, তার চেয়ে বড় আনন্দের কাজ আর কি হতে পারে বলো? 2000 কোটি টাকা খুব বেশি বলা যায় না, আবার কমই বা বলি কিভাবে? কিন্তু না, তোমাকে আমি এখানে ফেলে যেতে পারি না। হাড় ফাটুক আর ভাঙুক, এখনো আমি ভেসে থাকতে পারবো। আমাকে তুমি ফেলে যাচ্ছ না, পরে আমি তোমার পিছু নেব। তবে খুব সাবধানে, গম্ভীর সুরে বলল রানা। বেঁচে থাকতে পারলেও স্রোতটাকে সামাল দিতে পারবে না। তুমি বরং তীরের কাছাকাছি থেকো, স্রোত থেকে যতটা সম্ভব দূরে। বেল থেকে অতিরিক্ত টসটা খুলে রানার দিকে বাড়িয়ে ধরল শামীম। এটা তোমার লাগবে। টসটা বাহুতে আটকে নিল রানা, যেখানে কম্পিউটার ছিল। ওয়েট বেল্ট খুলে ফেলে দিল ও। এটার আর কোনো দরকার নেই। এয়ার ট্যাঙ্ক নেবে না? কি দরকার? যদি ডোবা কোনো চেম্বারে ঢুকতে হয়, ডুব সাঁতার দিয়ে ফেরিয়ে যাব। যাবার আগে একটা উপকার করে যাও, বলল শামীম। পা দুটো এক করে বেঁধে দাও, চারদিকে যাতে ছোটাছুটি করতে না পারে। স্টাফ দিয়ে শামীমের পা দুটো এক করে বাঁধল রানা। শামীম শুধু দম আটকানোর শব্দ করল। পিছু নেওয়ার আগে অন্তত ঘন্টা খানেক বিশ্রাম নেবে। আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো, ওদের দুজনকে বাঁচাও। আমি আমার সময় মতো রওনা হব। আমি তোমার অপেক্ষায় থাকবো। তার চেয়ে বরং বড় দেখে একটা জাল জোগাড় করে রাখো। শামীমের বাহু ধরে চাপ দিল রানা, তারপর নেমে পড়ল নদীতে। স্রোতের মধ্যে পড়তেই টান লাগলো শরীরে। গিরিখাদের পরবর্তী বাঁকে অদৃশ্য হয়ে গেল রানার আলো। গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে গেল চারদিক। 2 কিলোমিটার, ভাবল শামীম। মনে মনে প্রার্থনা করল সে, শেষ এইটুকু পথ যেন বাতাসে ভরা থাকে। বড় করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল ডাফ। কাজগুলো সবই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। অপারেশন অফিস অর্থাৎ ট্রেইলার, ফরক্লিফট আর উইন্স সহ কর্নেল টুলটেকের বেশিরভাগ লোকজনকে হেলিকপ্টারে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর্মি ইঞ্জিনিয়ারদের ছোট একটা দল রয়ে গেছে শেষ বোঝাটা আর্মি হেলিকপ্টারে তোলার জন্য। চুরি করা নুমার হেলিকপ্টারের পাশে পার করা রয়েছে সেটা। গোল্ডেন ট্রেজারের অবশিষ্ট স্তূপটার দিকে তাকালো ডাফ। আর্টিফ্যাক্ট হিসেবে 126টা গোল্ডেন স্ট্যাচু, 7,000 ধনী বলা যায়, প্রতিটি 1 মিটার উঁচু। সে তার ভাই ফোমকে বলল, দুঃখ এই যে একটাও আমরা রাখতে পারবো না, তবে এগুলো বেচে আমার ব্যক্তিগত কালেকশনের জন্য বৈধ আর্টিফ্যাক্ট কিনতে পারবো। ফার্নান্দেজ ফেজিও একটা ঢোক গিলে বললেন, মেক্সিকো সিটিতে আমাদের মিউজিয়ামে এই ধরনের আর্টিফ্যাক্ট একটাও নেই। আপনার শেয়ার থেকে 2-1টা দান করতে পারেন আপনি। ফোমের গলা সামান্য শ্লেষ। কি যেন বলতে যাচ্ছিলেন ফেজিও, কর্নেল টুলটেককে এগিয়ে আসতে দেখে চুপ করে গেলেন। লেফটেন্যান্ট এলমান পাহাড়ের ভেতর থেকে রিপোর্ট পাঠিয়েছে, নিচে আর কিছু নেই। ওরা উপরে উঠেই লোড করবে, তারপর আমি এয়ার স্ট্রিপে চলে যাব ট্রান্সশিপমেন্ট তদারক করতে। ধন্যবাদ কর্নেল, বলল ডাব। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমরাও আপনার সঙ্গে যাব। হ্যাঁ, অবশ্যই। প্রায় খালি পাহাড় চূড়ার উপর চোখ বোলালেন কর্নেল। আপনার বাকি সব লোকজন? ঢাবের চোখে ঠান্ডা দৃষ্টি। আমার ভাই হুক আর তার লোকজন আরো কিছুক্ষণ থাকবে এখানে। আলগা 2-1টা সুতোয় গিট দেওয়ার প্রয়োজন আছে। কর্নেল কৌতুক করে বললেন, চারদিকে ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, কোনো বিদেশিকে
একা পেলে ছাড়বে না। লেফটেন্যান্ট অ্যালমানের জন্য অপেক্ষা করছে সবাই। ফেজিও এক পা দু পা করে পাথুরে পিশাচটার দিকে এগিয়ে এলেন। চূড়ায় যতক্ষণ ধরে আছেন এটার আকর্ষণ তিনি এড়াতে পারছেন না। কাছে এসে হাত রাখলেন ঘাড়ে। সারাদিন রোদ লেগেছে, তারপরও পিশাচটার গা ঠান্ডা বরফ। যেন ছ্যাঁকা খেয়ে হাতটা ঝট করে ফিরিয়ে নিলেন তিনি। শুধু যে ঠান্ডা তা নয়, পিচ্ছিল আর কর্কশ লাগলো স্পর্শটা। পিছিয়ে এলেন তিনি। ঘুরে দাঁড়িয়ে ছুটতে ইচ্ছে করছে। ঠিক সেই মুহূর্তে পিশাচটার সামনে খাড়া নেমে যাওয়া পাহাড়ের কিনারায় একটা মাথা উঁচু হলো। কুসংস্কার বা আদি ভৌতিক কিছুতে তার বিশ্বাস নেই। ফেজিও থমকে দাঁড়ালেন, যতটা না ভয় পেয়ে তার চেয়ে বেশি কৌতূহলে। মাথাটা উঁচু হলো, তারপর কিনারায় উঠে এলো গোটা একটা মানুষের শরীর। কি ঘটছে বুঝতে পারার আগেই ফেজিওর দিকে রাইফেল তাক করলো লোকটা। বিকো বলল, একটু শব্দ করে দেখুন, সঙ্গে সঙ্গে মারা যাবেন। ঘাড় ফিরিয়ে তাকাবার প্রয়োজন নেই। সে জানে তার পিছু পিছু আত্মীয় ও বন্ধুরাও উঠে আসছে। তবে চূড়ার উপর পরিস্থিতিটা হঠাৎ বিপজ্জনক হয়ে উঠল। কোত্থেকে কে জানে হঠাৎ করে একজন অফিসার ও কয়েকজন আর্মি ইঞ্জিনিয়ার উদয় হয়েছে। তারা অবশ্য ডানে বাঁয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা এক সারি বেটে ও সোনালী মানুষের দিকে এগুলো। অন্তত ভিকোর দৃষ্টিতে ওগুলোকে সোনালী মানুষ বলেই মনে হলো। ইঞ্জিনিয়ারদের দেখেই হেলিকপ্টারের পাইলট স্টার্ট দিল ইঞ্জিন। পাথরে পিশাচের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথার উপর হাত তুললেন ফেজিও। হাত নামান, হিসিস করে বলল বিকো। হাত নামিয়ে ফেজিও জিজ্ঞেস করলেন, আমাদের সিকিউরিটিকে ফাঁকি দিয়ে এখানে তুমি এলে কিভাবে? কি করছো তুমি এখানে? এটা ইন্ডিয়ানদের পবিত্র স্থান, বলল বিকো। আপনাদের লোভ জায়গাটার পবিত্রতা নষ্ট করেছে। পিশাচের পেছনে আরো কয়েকজন ইন্ডিয়ান উঠে এসেছে। ভিকো ছাড়া আর কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না। আমার দিকে আরো এগিয়ে আসুন। নার্ভাস ভঙ্গিতে পেছন দিকে তাকালেন ফেজিও। হেলিকপ্টারের কাছাকাছি চলে আসছে ইঞ্জিনিয়াররা। হঠাৎ ঘুরে ছুটলেন তিনি। সেই সঙ্গে চিৎকার করছেন, হামলা হয়েছে! ইন্ডিয়ানরা হামলা করেছে, গুলি করুন! লক্ষ্য স্থির না করেই গুলি করল ভিকো। হাঁটুর পেছনে বুলেট খেয়ে ছিটকে পড়লেন ফেজিও। চোখ থেকে পড়ে গেল চশমাটা। ভিকোর লোকজন দেরি করেনি, চারিদিকে ছড়িয়ে পড়লো তারা। হেলিকপ্টার দিকে এগোচ্ছে। লেফটেন্যান্ট এলমান বোকা নয়। এক মুহূর্ত দেরি না করে মাথার উপর হাত তুলল সে। তার লোকেরা, ইঞ্জিনিয়ার, কারো সঙ্গে অস্ত্র নেই, তারাও দেখা দেখি হাত তুলল। রাগে কাঁপতে কাঁপতে ডাব বলল, ইন্ডিয়ানরা আবার কোত্থেকে এলো? এখানে ওরা কি করছে? কারণ খোঁজার সময় নয় এটা, বলল ফোম। চলো কেটে পড়া যাক। লাফ দিয়ে কার্গো হ্যাচের ভেতর ঢুকে পড়ল সে। ডাবে শার্ট ধরে টান দিল। সোনার মূর্তিগুলো, ওগুলো তো এখনো তোলা হয়নি, ভুলে যাও। ধস্তাধস্তি শুরু করলো ডাব। না! কর্নেল টুলটেক নড়তে চড়তে সময় নিলেন। চিৎকার করে বললেন, লেফটেন্যান্ট এলমান, আক্রমণ করো! এলমান অবাক। কি দিয়ে স্যার? খালি হাতে? ইতিমধ্যে আকাশে উঠতে শুরু করেছে হেলিকপ্টার। একেবারে শেষ মুহূর্তে কর্নেল টুলটেক উপলব্ধি করলেন যান বাঁচানো ফরজ। ছুটলেন তিনি। কার্গো ডোর লক্ষ্য করে লাফ দিলেন। তাকে ধরার জন্য হাত বাড়ালো ফোম। ঠিক সেই মুহূর্তে একটা ঝাঁকি দিয়ে অনেকটা উপরে উঠে পড়ল কপ্টার। নাগাল না পেয়ে বাতাসে খামচি মারলেন কর্নেল। ছুটছিলেন, যোগটা সামলাতে পারলেন না। কপ্টারের নিচ দিয়ে পাহাড়ের কিনারায় পৌঁছে গেলেন, যেন পানিতে ড্রাইভ দেওয়ার জন্য ছুটছেন। কপ্টারের খোলা দরজা থেকে ফোম দেখল কর্নেলের শরীরটা প্রতি মুহূর্তে আরো ছোট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ঘন ঘন ডিগবাজি খেয়ে নেমে যাচ্ছে নিচে। অনেক নিচের পাথরে পড়ে স্থির হয়ে গেল সেটা। কর্নেলের কপালে কি ঘটে গেছে দেখেনি ডাব। উদ্বিগ্ন সুরে বলল,
হুক এখনো ট্রেজার চেম্বারে রয়েছে। চিন্তার কিছু নেই, তার সঙ্গে ডেলগাদো ছাড়াও আরো লোকজন আছে। ওদের কাছে অটোমেটিক রাইফেল আছে। ইন্ডিয়ানদের হান্টিং রাইফেল আর শর্টগান কোনো কাজে আসবে না। হঠাৎ খেয়াল হতে ডাব জানতে চাইল, কর্নেল আর ফেজিওকে দেখছি না কেন? ফেজি গুলি খেয়েছেন আর কর্নেল পাহাড় থেকে নিচে পড়ে গেছেন। ডাবকে প্রথমে চিন্তিত দেখালো, তারপর সে গলা ছেড়ে হেসে উঠল, বলল, ওরা মরে গেলেই ভালো। ডাব পরিবারের সম্পদ আরো খানিক বাড়বে। রানার সঙ্গে যে প্ল্যান করেছিল বিকো, সেটা সফল হয়েছে। পাহাড় চূড়া দখল করে নিয়েছে তারা। পবিত্র স্থান থেকে অশুভ শক্তিকে জেটি বিদায় করে দিয়েছে। তার দুজন লোক বন্দি লেফটেন্যান্ট আর ইঞ্জিনিয়ারদের পাহাড় থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। ওদের সঙ্গে ফ্যাজিও আছেন, তবে ঠিকমতো হাঁটতে পারছেন না। ইঞ্জিনিয়ারদের কাঁধে ভর দিয়ে নামছেন তিনি। চূড়ার ফাটলটা ধরে নিচের প্যাসেজে নামার খুব ইচ্ছে ভিকোর। রানা তাকে বলেছে নিচে একটা নদী বইছে, এই নদীটা সে তার স্বপ্নে দেখেছে। কিন্তু বয়স্ক লোকগুলো পাহাড়ের ভেতর ঢুকতে ভয় পাচ্ছে, আর তরুণরা সোনার মূর্তিগুলো ছেড়ে নড়তে চাইছে না। আরও একটা কথা ভাবতে হচ্ছে বিকোকে, সেটা হলো যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে সৈনিকরা। সে তার লোকদের নির্দেশ দিল, তোমরা সোনার মূর্তিগুলো নিচে নামাবার ব্যবস্থা করো। আমাকে পাহাড়ের ভেতর নামতে হবে। নদীটা না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। পাথুরে ছোট পাটলটার ভেতর জড়সড় হয়ে বসে আছে লরেলি। নিজের ওপর করুণা হচ্ছে তার। আত্মবিশ্বাস বলতে কিছুই অবশিষ্ট নেই। জানে না কটা বাজে এখন, মনে নেই শেষ কখন খেয়েছে। যুক্তরাষ্ট্রের একজন আইন প্রণেতা হিসেবে তার যে ক্ষমতা ও মর্যাদা, এখানে তার কোনো মূল্য নেই। সে ভাবছে এখন তার মৃত্যু হলেই ভালো। রেড ক্লিপের দিকে তাকালো সে। প্রায় ঘন্টা খানেক হলো তিনি নড়ছেন না। লরেলি জানে তার উপর দিয়ে কি গেছে। ডেলগাদো তার কয়েকটা আঙ্গুল মুচড়ে ভেঙে দিয়েছে। শুধু আঙ্গুল ভাঙেনি, পেটে আর মাথায় লাথি মেরেছে বারবার। তাড়াতাড়ি চিকিৎসা না পেলে ভদ্রলোক মারা যাবেন। মাঝে মধ্যে রানার কথা ভাবছে লরেলি। মুক্তি পাবার সম্ভাব্য সব পথ বদ্ধ হয়ে গেছে। এখন যদি শুধু জাদু বলে এখানে পৌঁছতে পারো, ধন্য আশা কুহকিনি। মনে পড়ল এর আগে রানা তাকে কতবার উদ্ধার করেছে। সোভিয়েত রাশিয়া তখন ভেঙে পড়েনি। ওদের একটা জাহাজে বন্দী ছিল সে। একটা হেলিকপ্টার নিয়ে আসে রানা রুশ এজেন্টদের ছদ্মবেশে। 20 জন রাশিয়ানকে একা কাবু করে সেবার তার প্রাণ রক্ষা করেছিল। দ্বিতীয়বার এক জাপানি ফ্যানাটিকের হাত থেকে তাকে বাঁচিয়েছিল। লরেলি ভাবল হাল ছেড়ে দেওয়া উচিত নয়, তবে এই কথাও ঠিক যে এই যাত্রা রানা এসে তাদেরকে উদ্ধার করবে না। সাগরে গ্রেনেড ফাটিয়ে মেরে ফেলা হয়েছে ওকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ডেলগাদোর এক লোক এসে ফাটল থেকে বেরিয়ে আসতে বলল ওদেরকে। বার কয়েক ধাক্কা দিয়ে রেড ক্লিপের ঘুম ভাঙালো লরেলি। ওরা আমাদের অন্য কোথাও নিয়ে যেতে চাইছে। নদীর ধারে স্ফটিকের ঝুড়ি নেমে এসেছে সিলিং থেকে। লরেলির গায়ে বর দিয়ে সেদিকে হেঁটে এলেন রেড ক্লিপ। দলের 4 জন লোকের সঙ্গে হাসি ঠাট্টা করছে ডেলগাদো। আরেকজন লোককে চিনতে পারল লরেলি। ফেরি বোটে দেখেছিল মার্ফি হুক। ল্যাটিন আমেরিকানরা শান্ত ও হাসি খুশি, তবে হুক ধর ধর করে ঘামছে, চেহারায় উত্তেজনা। ওদের এক চোখা গার্ড পেছন থেকে অটোমেটিক রাইফেলের মাজল দিয়ে গুঁতো মারল। তারপর ওদের দিকে এগিয়ে এলো ডেলগাদো। লরেলের চিবুকে হাত বোলালো সে। আমেরিকান মেয়ে আমার খুব পছন্দ, বলল সে। তুমি আমাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি তো? বাদ দাও এসব, বলল হুক। এখানে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। আগেই তো কথা হয়েছে আমার স্বাদ আমি মেটাবো, প্রতিবাদ করল ডেলগাদো। লরেলি ভাবল সর্বনাশ। ভয়ে কেঁপে উঠল সে। বলল,
মেরে ফেলার ইচ্ছে থাকলে মেরে ফেলুন, দেরি করছেন কেন? তোমার আশা পূরণ করা হবে শিগগির, হেসে উঠল ডিলগাদু। তবে তার আগে তোমাকে নিয়ে আমরা একটু পূর্তি করব। আমার লোকেরা যদি তোমার উপর খুশি হয় তাহলে হয়তো অনুরোধ করবে তোমাকে যেন আমি খুন না করি। আমি তাদের অনুরোধ রক্ষা করতে পারি, কাজেই তোমার চেষ্টা করা উচিত ওদেরকে খুশি করা। এর কোনো মানে হয় না, বিরক্তি প্রকাশ করল হুক। ভেবে দেখুন মিস্টার হুক, আমার লোকেরা কি খাটুনিটাই না খাটলো, আপনি বলতে চান ওদের ফুর্তি করার অধিকার নেই? তোমরা খেটেছো, তার বিনিময়ে পারিশ্রমিকও পেয়েছো, বলল হুক। ফুর্তি করার ইচ্ছে হলে অন্য কোথাও গিয়ে করো, ওইখানে কেন? পারিশ্রমিক দিয়েছেন ঠিক, কিন্তু বোনাস তো দেননি। আবার হেসে উঠল ডিলগাদু। এই সুন্দরী মেয়েটা আমার লোকদের জন্য বোনাস। এখন যদি কেউ বোনাস পেতে বাধা দেয়, ওদেরকে সামলে রাখা আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। ফেরুবিয়ান খুনির 5 সঙ্গীর দিকে একবার চোখ বুলিয়ে কাজ জাকালো হুক। মেয়ে ছেলের উপর আমার কোনো লোভ নেই, বলল সে। ওকে নিয়ে যা খুশি করতে পারো তোমরা, তবে মনে রেখো হাতে আরো কাজ আছে। আমি আমার ভাইদের অপেক্ষা করিয়ে রাখতে চাই না। লরেলের ইচ্ছে হলো লাফ দিয়ে নদীতে পড়ে। হুক এসে বলল, আপনি ওদের দলের নন। আপনি জানেন আমি কে, কিসের প্রতিনিধিত্ব করি। এই ধরনের একটা নোংরা ব্যাপারে কিভাবে আপনি ঘটতে দেন? বর্বর নিষ্ঠুরতা জীবনেরই অংশ, নির্লিপ্ত স্বরে জবাব দিল হুক। আপনি তাহলে নীরব দর্শক হয়ে থাকবেন? হাসল হুক। বোধহয় উপভোগও করব। ডেলগাদো বলল, যেসব মেয়ে নীতিবাক্য আড়ায় তাদেরকে নতি স্বীকার করাতে ভালো লাগে আমার। সে তার একজন লোকের দিকে তাকালো। তুমি প্রথমে জুলিয়ান, দেখা যাক খেল কেমন জমে। বাকি সবার চেহারায় হতাশার ছায়া পড়ল। ভাগ্যবান জুলিয়ান 32 পাটি দাঁত বের করে সামনে এগোলো। লরেলির একটা হাত ধরে টান দিল সে। ছোটখাটো রেডলিপ আহত ও অসুস্থ, হঠাৎ খেপা সারে মাথা নিচু করে ছুটে এলেন। জুলিয়ানের পেটে মাথা দিয়ে গুঁতো মারলেন তিনি। হামলাটাকে কি বলা যায়, যেন দুর্গের ফটকে ঝাঁটা দিয়ে বাড়ি মারা হলো। শুধু হাত ঝাপটা দিল প্রকাণ্ড দেহি জুলিয়ান। খাদের মেঝেতে ছিটকে পড়লেন রেডক্লিফ। শালাকে নদীতে ফেলে দাও, হুকুম দিল ডেলগাদো। না! আত্মচিৎকার বেরিয়ে এলো লরেলির গলা চিরে। ফর গড সেক, ওকে মারবেন না। ডেলগাদোর এক লোক রেডক্লিফের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে নদীর দিকে। তুমি হয়তো ভুল করছো, বলল হুক। চোখে রাগ। ডেলগাদো জানতে চাইল, মানে? নদীটা সম্ভবত গালফে গিয়ে পড়েছে, লাশটা শনাক্ত করা হবে। এক মুহূর্ত চিন্তা করলো ডেলগাদো, তারপর হেসে উঠল। পাতালের একটা নদী লাশগুলোকে সি অফ কোর্টে যে পৌঁছে দেবে। আইডিয়াটা দারুণ লাগছে আমার। আমেরিকান ইনভেস্টিগেটররা ধারণাই করতে পারবে না যে যেখানে লাশগুলো পাওয়া গেছে সেখান থেকে 100 কিলোমিটার দূরে খুন করা হয়েছে ওদের। লোকটা কে সে বলল, একটু দূরে ফেলো, স্রোতটা যেন ঠিক মতো পায়। না প্লিজ, লরেলির গলায় করুণ আবেদন। ওকে মারবেন না, আমি আপনাদের সব কথা শুনবো। এমনি তো আমাদের সমস্ত স্বাদ তোমাকে পূরণ করতে হবে, বলল ডেলগাদো। সে থামতেই ঝাপাত করে শব্দ হলো। নদীতে ফেলে দেওয়া হয়েছে রেডক্লিফকে। কালো পানিতে অদৃশ্য হয়ে গেলেন তিনি। লরেলির দিকে তাকালো ডেলগাদো, তারপর জুলিয়ানের দিকে। তোমাদের খেলা এবার শুরু হোক। তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। কোণঠাসা বেড়ালের মতো মরিয়া হয়ে হাতের বাঁকা আঙ্গুলগুলো জুলিয়ানের চোখের ভেতর সেদিয়ে দিল লরেলি। চোখের ভেতর আঙ্গুল নয়, প্রথমে ঢুকলো লম্বা ও ধারালো নখগুলো। আর্তনাদ করে উঠল জুলিয়ান। লরেলিকে ছেড়ে দিয়ে 2 হাতে চোখ ডেকে বসে পড়ল সে। আঙ্গুলের ফাঁক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে।
এগিয়ে এসে লরেলির গায়ে চড় মারল ডেলগাদো। টলতে টলতে পিছিয়ে এলো লরেলি, তবে পড়ে গেল না। এই একই শাস্তি তোমাকেও দেওয়া হবে, হিসিস করে বলল সে। আমার লোকেরা পূর্তি করার পর তোমার চোখও বের করে নেবে। জবাব দিল না লরেলি, সবেগে লাথি মারল ডেলগাদোকে, কিন্তু লাগলো না। এক পাশে সরে গিয়ে খপ করে লরেলির একটা হাত ধরে ফেলল সে, নিজের দিকে টানলো, তাকে চুমু খাবার চেষ্টা করলো। লরেলি তার মুখে এক গাদা থুতু ছুঁড়ে মারল। প্রচন্ড রাগে লরেলির পেটে ঘুষি মারল ডেলগাদো। দুহাতে পেট খামচে ধরে গোংড়াতে শুরু করলো লরেলি। জুলিয়ান যখন পারছে না, এবার তোমরা হাত লাগাও, নিজের লোকদের বলল ডেলগাদো। সবাই একসঙ্গে ছিঁড়ে খাও ওকে, আমি কিছু বলবো না। চারজন লোক এগিয়ে এসে ধরে ফেললো লরেলিকে। পাথরের মেঝেতে শোয়ানো হলো তাকে। চেপে ধরে থাকলো সবাই। ব্যথায় ও আতঙ্কে চিৎকার করছে লরেলি। তার পরনের ছেঁড়া কাপড়টুকু টান দিয়ে খুলে নেওয়া হলো। আর্মি ইঞ্জিনিয়ারদের রেখা যাওয়া ল্যাম্পের আলোয় তার মাখনের মতো নগ্ন চামড়া দেখে জানোয়ারগুলোর উন্মাদনা আরো বেড়ে গেল। ডেলগাদোর এক লোক কাপড় খুলে ঝাঁপিয়ে পড়ল লরেলির গায়ের উপর। আর ঠিক সেই মুহূর্তে ডেলগাদোর বাকি লোকগুলো লরেলিকে ছেড়ে দাঁড়িয়ে পড়ল। নদীর দিকে মুখ করে বসেছিল তারা। দাঁড়াবার পর পিছাতে শুরু করলো। অবাক বিষয় হা হয়ে গেছে সবাই। নদীর কালো পানি থেকে ধীরে ধীরে মাথা ছাড়া দিল যেন এক দেবতা। আকৃতি দেখে মানুষ বলে মনে হলো সে যেন এই দুনিয়ার কোনো প্রাণী নয়। তার শরীর থেকে শ্যাওলা আর জলীয় উদ্ভিদ ঝুলছে। মাথায় চকচকে হেলমেট, ডান হাতের ব্যাজে আটকানো রয়েছে রেড ক্লিফের অসার শরীর। হুকের চেহারা এত ফ্যাকাশে হয়েছে যেন সাদা প্লাস্টার দিয়ে মোড়া। কপাল থেকে ঘাম ঝরছে, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, এক চুল নড়তে পারছে না। আর ডেলগাদো ভূত দেখার মতো চমকে উঠল। কথা বলতে চেষ্টা করলেও গলা থেকে বেসুরো ও অস্পষ্ট আওয়াজ বেরোলো শুধু, ভূত। ভূতটা ধীরে ধীরে নদীর তীরে নামালো রেড ক্লিফকে। এক হাতে হেলমেট খুলল সে, অপর হাতটা ওয়েট স্যুটের ভেতর ঢুকে গেছে। তার কালো চোখ দেখা যাচ্ছে, কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে লরেলির নগ্ন শরীরের দিকে। কৃত্রিম আলোয় চোখ দুটো দুটুকরো আগুনের মতো জ্বলছে। একজন লোক এখনো হুমড়ি খেয়ে রয়েছে লরেলির উপর। রানার হাতের কোল্ট একবার মাত্র গর্জে উঠল। আরেক লোক এক পাশে সরিয়ে রাখা অটোমেটিক রাইফেলগুলো দিয়ে এগোতে যাচ্ছে দেখে দ্বিতীয়বার ট্রিগার টানল। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিস্ফোরিত হলো দুটো মাথা। বাকি সবাই লরেলির কাছ থেকে ছিটকে সরে গেল। সে যেন হঠাৎ প্লেগে আক্রান্ত হয়েছে। এক কোণে গোঙাচ্ছে জুলিয়ান, দুহাত দিয়ে চোখ দুটো ঢেকে রেখেছে এখনো। লরেলির গলায় এখন আর কোনো চিৎকার নেই, চোখে পলকও পড়ছে না। তার ধারণা দৃষ্টি বিভ্রমে শিকার সে। বিস্ময় ও অবিশ্বাসের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠল ডেলগাদো। তুমি? এখনো তার গলা থেকে আওয়াজ বেরোতে চাইছে না। আমাকে দেখে খুব অবাক হয়েছ মনে হচ্ছে, মৃদু গলায় বলল রানা। মিস্টার হুকও দেখছি হা করে আছেন। তুমি মারা গেছো, আমি তোমাকে খুন করেছি। কাজে খুঁত থাকলে ফলাফলেও খুঁত থাকে। কোল্টের মাজুল একদিক থেকে আরেক দিকে ঘোরাচ্ছে রানা। লরেলিকে জিজ্ঞেস করলো, তোমার আঘাত কি সিরিয়াস? রানা, তুমি? রানা অতি কষ্টে নিজের পায়ে দাঁড়িয়ে আছে রানা। প্রচন্ড ক্লান্তিতে নেতিয়ে পড়তে চাইছে শরীর। দেরি হয়ে গেল বলে দুঃখিত। তুমি কি সুস্থ? প্যাসেজ ধরে যেতে পারবে? গায়ের উপর থেকে লাশটা সরিয়ে ধীরে ধীরে দাঁড়ালো লরেলি। হ্যাঁ, পারবো। এক দৃষ্টে রানার দিকে তাকিয়ে আছে, খেয়াল নেই সম্পূর্ণ নগ্ন সে। হাত তুলে রেড ক্লিফকে দেখালো। ওর অবস্থা খুব খারাপ রানা। এই মাত্র হুক বললেন স্বেচ্ছাসেবক হবেন তিনি। মিস্টার রেড ক্লিফকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবেন। হুক, আপনার শার্টটা লরেলিকে দিন। কোলটা নাড়ল রানা।
হুক জানে যে কোনো মুহূর্তে গুলি খেতে পারে সে। দ্রুত ভাবছে নিজেকে কিভাবে বাঁচানো যায়। পাথুরে মেঝেতে ঢলে পড়ল, যেন বিস্ময়ের আঘাতে অসুস্থ হয়ে পড়েছে। তার ডান হাতটা হাঁটুর উপর স্থির হয়ে থাকলো, .38 ক্যালিবার ডেরিঞ্জার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে। অস্ত্রটা তার বুটের ভেতরে স্ট্র্যাপ দিয়ে আটকানো রয়েছে। এখানে আপনি পৌঁছলেন কিভাবে? জিজ্ঞেস করলো সে। সময় পেতে চাইছেন। একটা আন্ডার ওয়াটার বোটে চড়ে এসেছি আমরা। আমরা? দলের বাকি সবাই এখনই পানির তলা থেকে উঠে আসবে, বলল রানা ধোকা দিচ্ছে। হঠাৎ তার দুজন অক্ষত লোকের দিকে ফিরে চিৎকার করলো ডেলগাদো, লাফ দাও, কাবু করো। লরেলিকে রেপ করার জন্য যে যার রাইফেল এক পাশে সরিয়ে রেখেছে। খালি হাতে রানার দিকে এগোতে সাহস পেল না কেউ। কুত্তার বাচ্চারা, দাঁতে দাঁত পিষল ডেলগাদো। তোমার স্বভাব দেখছি এখনো বদলায়নি, বলল রানা। নিজের নোংরা কাজ অন্যকে দিয়ে করিয়ে নিতে চাও? আমার উচিত ছিল ফেরুতেই তোমাকে মেরে ফেলা। আপনি কি আমাদেরকে ঠান্ডা মাথায় খুন করতে চান? অভিযোগের সুরে জিজ্ঞেস করল হুক। আপনি অন্তত সুবিচার আশা করতে পারেন না, বলল রানা। নাকি ভুলে গেছেন ডক্টর গ্যারি রুবিনকে খুন করেছেন? খুনের বদলে খুন, কিন্তু আমাকে মেরে ফেললেও আমাদের পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাবে না। আপনি শুনেননি? ক্লান্ত হাসি রানার ঠোঁটে। ডাব ইন্টারন্যাশনাল নর্দমায় ভেসে গেছে। ফেডারেল এজেন্টরা আপনাদের গলবেস্টন ফ্যাসিলিটিতে হানা দিয়েছে। ওখানে যে ছবি আর আর্টিফ্যাক্ট পাওয়া গেছে তা দিয়ে অন্তত 100টা মিউজিয়াম ভরা যাবে। মিথ্যে কথা। FBI ও কাস্টমস অফিসাররা কেন আমাকে মিথ্যে তথ্য দেবেন? আপনাকে আরও জানাতে পারি, হুয়াস্কারের গুপ্তধন যুক্তরাষ্ট্রে পাচার করার সময় ওরা আপনাদের জন্য অপেক্ষা করবেন। টুইন ব্যারেলড অস্ত্রটা থেকে হুকের হাতে এখন মাত্র 1 ইঞ্চি দূরে। ঠকতে হবে ওদের, বলল সে। হুয়াস্কারের গুপ্তধন যুক্তরাষ্ট্রে যাচ্ছে না। কিছু আসে যায় না, ম্লান সুরে বলল রানা। ভোগ করার জন্য আপনি থাকবেন না। এক পায়ের হাঁটু দিয়ে অপর পা আড়াল করে রেখেছে হুক। বুটের ভেতর থেকে ছোট্ট অস্ত্রটা বের করে আনছে। রানা যে দুর্বল ও ক্লান্ত বুঝতে পারছে, তবে এও জানে যে লক্ষ্য স্থির করে গুলি করতে হবে তাকে। একবার ব্যর্থ হলে দ্বিতীয় আর তাকে সুযোগ দেবে না রানা। থাকবেন না আপনি? মেক্সিকান মিলিটারি যারা আমাদেরকে এখানে সাহায্য করছে, গুলির শব্দ অবশ্যই তাদের কানে গেছে। যে কোনো মুহূর্তে এসে পড়বে ওরা। এতক্ষণে এসে পড়তো, বলল রানা। বোধহয় ঘুমাচ্ছে। হুক স্বাভাবিক আলোচনা শুরু বলল, আমরা সবাই যদি একযোগে আক্রমণ করি ওকে, তাহলে কি হবে? হুকের কথা শেষ হওয়া মাত্র রানার দিকে লাফ দিল ডেলগাদো। তার কাছে জীবন ও মৃত্যু দুই সমান। পুরুষত্বহীন জীবন থাকলেই বা কি, আর না থাকলেই কি। তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। রানার অস্ত্র ধরা হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করলো সে। তেরেই ছিল রানা। গুলিটা সরাসরি ডেলগাদোর বুকে লাগলো। অন্য কোনো লোক হলে বুলেটের এই দাকাকে স্থির হয়ে যেত, কিন্তু ডেলগাদো ছুটে আসছে। হুশ করে একটা শব্দ হলো। ফুসফুস থেকে সমস্ত বাতাস বেরিয়ে আসছে। ছুটে এসে রানার গায়ে ধাক্কা খেল সে। নদীর দিকে পিছিয়ে গেল রানা। ভাঙ্গা পাঁজরে ব্যথা পেয়ে যন্ত্রণায় কাতরে উঠল সে। ডেলগাদো ওর অস্ত্র ধরা হাতটা ছাড়ছে না। দস্তাদস্তি শুরু করলো রানা। কোনোই দিয়ে উরুসন্ধিতে গুঁতো মারল ও চোখের কোণ দিয়ে দেখলো ডেলগাদোর দুজন লোক অটোমেটিক রাইফেলের দিকে এগোচ্ছে। উরুসন্ধিতে গুঁতো খেয়ে রানার হাতটা ছেড়ে দিল ডেলগাদো। কোনোই দিয়ে ঠেলে তাকে সরিয়ে দিল রানা। গুলি করলো লক্ষ্য স্থির না করেই। রাইফেল নিয়ে সিধে হচ্ছিল এক লোক। তার মাথার পেছনে ঢুকলো বুলেট। দ্বিতীয় লোকটা রাইফেল ছেড়ে দিয়ে ঘুরল। ইতিমধ্যে আবার ট্রিগার টেনে দিয়েছে রানা। বুক চেপে ধরে পড়ে গেল সে। রানা শুনতে পেল লরেলির গলা থেকে আত্মচিৎকার বেরিয়ে আসছে, যেন ওকে সাবধান করতে চাইছে। হুকের দিকে তাকালো রানা। যদিও দেরি হয়ে গেছে। হুকের হাতের অস্ত্রটা দেখতে পেলেও ক্লান্ত শরীরে একটা জড়তা এসে গেছে। কোলটা তার দিকে ঘোরালো রানা, তবে গুলি করলো হুকই আগে। গুলি শব্দ শোনার আগে বাঁ কাঁধে প্রচন্ড একটা ধাক্কা অনুভব করলো ও। ছিটকে পানিতে পড়ে গেল রানা।
তারপর দুঃস্বপ্নের মতো দেখলো ক্রল করে ওর দিকে এগিয়ে আসছে ডেলগাদো। স্রোতের মধ্যে পড়ে তীর থেকে দূরে সরে যাচ্ছ, হাত বাড়িয়ে ওর নাগাল পাওয়ার চেষ্টা করছে ডেলগাদো। নদীর কিনারায় এসে দাঁড়ালো হুক। পানিতে ধস্তাধস্তি করছে রানা ও ডেলগাদো, গুলি করতে পারছে না। দুই হাতে কোমর জড়িয়ে ধরে পানির তলায় রানাকে নামাতে চেষ্টা করছে ডেলগাদো। ঠোঁটের কনে হিংস্র হাসি। রানার মাথায় লক্ষ্য স্থির করলো হুক। বিদায় মিস্টার রানা। এক জোড়া সুরের মতো দুটো বাহু জড়িয়ে ধরল হুকের পা। আতকে উঠে চোখ নামালো, সে দেখলো পানি থেকে উঁচু উঁচু একটা মাথা। হুকের পা ধরে হ্যাঁচকা টান দিল শামীম। ওর মুখের সামনে বসে পড়ল হুক। বসে পড়ল, শামীমের মাথা লক্ষ্য করে পা ছুড়ল সে। শামীমের আড়ষ্ট নড়াচড়া দেখে বুঝে ফেলেছে সে আহত। হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়িয়ে নিল হুক। তার হাতে এখনো অস্ত্রটা রয়েছে, তবে গুলি আছে মাত্র একটা। রানা ও ডেলগাদোর দিকে আরেকবার তাকালো সে। পানিতে এখনো ওরা মরণপ্রাণ লড়াই করছে। স্রোতের মধ্যে পড়ে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে দুজনেই। মৃদু হেসে শামীমের দিকে তাকালো আবার। পানির ওপর শুধু তার মাথাটা বেশি আছে। দু চোখের মাঝখানে লক্ষ্য স্থির করল সে। আপনাকে রক্ষা করতে পারে এমন কেউ আছে? জবাবে লাফ দিয়ে তার পিঠে পড়ল লরেলি। হাত দিয়ে জড়িয়ে ধরল মোটা গলাটা। গলা থেকে হাত দুটো অনায়াসে ছাড়িয়ে নিল হুক। ওগুলো যেন সরু পাটখড়ি। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। অটোমেটিক রাইফেলের উপর পড়ল লরেলি। সিধে হবার সময় তুলে নিল একটা, ঘুরেই ট্রিগার টেনে দিল, কিন্তু গুলি করলো না। গুলি বেরোলো না। তার জানা নেই গুলি করার আগে সেফটি ক্যাচ অফ করতে হয়। হুককে এগিয়ে আসতে দেখে কুকড়ে ছোট হয়ে গেছে সে। হাতের ড্যারিঞ্জার দিয়ে তার মাথায় বাড়ি মারল হুক। হঠাৎ জট করে ঘুরলেন তিনি। জ্ঞান ফিরে পেয়ে ছোট একটা নুড়ি পাথর ছুটছেন রেডক্লিফ। হুকের কোমরে লেগেছে সেটা, তবে সে কোনো ব্যথা পায়নি। রেডক্লিফ এত দুর্বল যে দাঁড়াতে পারছেন না। নদীর কিনারায় শুয়ে হাঁপাচ্ছেন। আপন মনে মাথা নাড়ল হুক, যেন এতগুলো লোককে মেরে ফেলতে হবে ভেবে দুঃখ বোধ করছে। আবার শামীমের দিকে ফিরল সে। কপালে লক্ষ্য স্থির করল। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।